দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হোসেনকে নিয়ে ভালোই বিপদে আছে বাংলাদেশ। তাদেরকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে কি রাখা হবে? একাদশ থেকে বাদ দেওয়ার মতো যথেষ্ট বাজে পারফরমেন্স কি তারা করেছে? আবার একাদশে টিকে থাকার মতো যথেষ্ট ভালো পারফরমেন্সও কি তাদের রয়েছে? কিংবা ধরেন কাউকে বাদ দিয়ে বিকল্প হিসেবে যাকে আনা হবে, মাহমুদুল হাসান জয়, তার পারফরমেন্সও কি যথেষ্ট ভালো? সবকিছু মিলিয়ে কানপুর টেস্টে বাংলাদেশের এই একাদশ নির্বাচনে ওপেনিং জায়গাটা নিয়ে ভালোই একটা ঝামেলা তৈরি হয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। শেষ পর্যন্ত গিয়ে এই ঝামেলাটা কেমন এবং কাদের উপরে আসলে ভরসা করা হতে পারে, ওপেনিং আসলে কারা থাকতে পারে, তা নিয়ে করছে এই আলোচনাটা। দেখুন, আমি বলছিলাম যে একটা ঝামেলা, কোট আনকোট ঝামেলা, এই চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসের কথাটা একটু ভেবে দেখুন। সেইখানটাতে আমরা 515 রানের জয়ের টার্গেটে খেলতে নেমেছিলাম, অসম্ভব লক্ষ্য, এবং এটা আসলে বাংলাদেশের পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। কিন্তু আমাদের দুই ওপেনার সাদমান এবং জাকির, যারা প্রথম ইনিংসে এরকম স্ট্রাগল করেছেন, প্রথম ইনিংসে যারা শুরুতেই আউট হয়ে গিয়েছেন, তারা এই ইনিংসে 16 ওভার পর্যন্ত খেলে ফেলেন নির্বিঘ্নে। ওপেনিং পার্টনারশিপে 62 রান হয়ে গেল, এবং তারপরে এই পার্টনারশিপ ব্রেক হলেও দুইজনই থার্ডিজের ঘরে অন্তত আউট হয়েছেন 33 রানে এবং 35 রানে। ফলে এই যে একটা মাঝারি মানের পারফরমেন্স, সেটাও কিন্তু একটা ডিলেমা তৈরি করেছে যে আসলে কি তাদেরকে আমরা একাদশে রিটেইন করব নাকি বাদ দিব। এখন এই যে ডিলেমার জায়গাটা, যে বাদ পড়তে একটা মাঝারি গোছের পারফরমেন্স, এইটা কিন্তু গত কয়েক টেস্ট ধরে আমাদের ওপেনারদের মধ্যে, এই দুই ওপেনারের মধ্যে দেখা যাচ্ছে। ধরেন আপনি সাদমানের কথা বলেন, সাদমানের পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার প্রথম টেস্টটাতে অন্ততপক্ষে খেলার কথা ছিল না। মাহমুদুল হাসান জয় ইনজুরিতে পড়লেন, সেই কারণে তিনি একাদশের সুযোগ পেয়েছেন। 2.5 বছর পর টেস্ট ম্যাচে একাদশে সাদমান সুযোগ পেয়ে প্রথম ইনিংসটাই খেলেন, ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেন, দুর্দান্ত একটা ইনিংস খেলেন। 93 রানের ইনিংসটা তিনি খেলেন, সেঞ্চুরিটা পাননি, সেইটাই আসলে একমাত্র তার ওই ইনিংসের একমাত্র খুদ বলতে পারেন, দুর্ভাগ্য বলতে পারেন। সেঞ্চুরিটা পেলে সেটা তার কনফিডেন্সের জন্য অনেক ভালো হতো। কিন্তু ওই একটাই ইনিংসের পর যদি আপনি হিসাব করে দেখেন, পাকিস্তান প্রথম টেস্টের সেকেন্ড ইনিংসেও তিনি অপরাজিত নয় ছিলেন, অল্প রানের টার্গেটে আমরা 10 উইকেটে জিতেছি, আমাদের দুই ওপেনারে অপরাজিত ছিলেন। কিন্তু আপনি পাকিস্তানের সেকেন্ড টেস্ট চিন্তা করেন, কিংবা এই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চিন্তা করেন, আর কিন্তু সাদমানের ব্যাট থেকে কোনো 50+ ইনিংস আসেনি। তার কাছ থেকে কিন্তু আর ওই রকম পারফরমেন্স কিন্তু আমরা পাইনি। ফলে ওই যে পাকিস্তানের 10 আর 24 করেছেন দুই ইনিংসটাতে, এইখানে এসেও প্রথম ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, সেকেন্ড ইনিংসে তিনি 35 রান করেছেন। এই যে আপনি যখন হিসাব করবেন গত দুই টেস্টের 4 ইনিংসে ওপেনারের ব্যাটে রান নাই, অতএব তো তাকে তো আসলে বাদ দেওয়াই যায়। কিন্তু যখন আবার হিসাব করবেন না, লাস্ট ইনিংসে তো আবার 35 করেছেন, ওপেনিং পার্টনার হিসেবে 62 করেছেন, তখন ওই ডিলেমার জায়গাটা তৈরি হয়। জাকির হাসানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জাকির কিন্তু সাদমান তো তাও একটা 50+ স্কোর রয়েছে, জাকিরের কিন্তু এই যে আমি 3টা টেস্ট যদি বলি, পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট এবং ইন্ডিয়ার বিপক্ষে 1টা টেস্ট, তার কিন্তু কোনো 50+ ইনিংসই কিন্তু নাই। ওই পাকিস্তানের প্রথম টেস্টে 2 ইনিংসে, সেকেন্ড ইনিংসের কথাটা বললাম যে একটা 15 রান করে, মানে প্রথম ইনিংসে আউট হয়ে গেছেন, সেকেন্ড ইনিংসে তো নট আউট 12 ছিলেন, সেখানটাতে তো আমরা অল্প রান টার্গেটে জিতে গেছি 10 উইকেটে। পাকিস্তানের সেকেন্ড টেস্টে 2টো ইনিংসে একটাতে 1 করেছেন, সেকেন্ড ইনিংসে আবার যে তিনি 40 রানের ইনিংসটা খেলেছেন না, সেটা কিন্তু আমরা যে আবার 185 চেস করতে নেমেছিলাম, তাতে ওই ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। জাকিরের ওই কাউন্টার অ্যাটাকিং ইনিংসটার কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে, ফলে আপনি তাকে ওই মুহূর্তে বাদ দিতে পারছেন না। আবার এই যে ভারতের বিপক্ষে প্রথম টেস্টটাতে চেন্নাইতে প্রথম ইনিংসে 3 রানে আউট হয়েছেন, বাদ পড়ার কাছাকাছি, সেকেন্ড ইনিংস আবার 33 রান করে ফেললেন, এবং সেই 3300 রানটার মধ্যেও তার ব্যাটিংটার মধ্যে অনেক বেশি মানে কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাসের ছাপ ছিল, অনেক বেশি অ্যাটাকিং ইনিংস ছিল। তো সবকিছু মিলে এখন কি তাকে আসলে বাদ দেওয়া যায়? এখন সাদমান এবং জাকিরের যে অবস্থা বললাম গত 3টা টেস্ট ধরে, তাতে আপনি চাইলে দুইজনের যে কাউকেই বাদ দিতে পারেন, আবার দুইজনকে রিটেন করতে পারেন, যে না খারাপ পারফরমেন্স আবার অত কি খারাপ, ভালো পারফরমেন্স আবার অত কি ভালো। এখন তাদের বিকল্প কে আছে? বিকল্প হিসাবে আপনি হিসাব করতে পারেন যে আমাদের মাহমুদুল হাসান জয় রয়েছেন। এখন এই দুইজনের, যখন আমি বলছি সাদমান এবং জাকিরের গত 3 টেস্টের হিসাব যদি আপনি ধরেন, সাদমান 3 টেস্টের 6 ইনিংসে তিনি 173 রান করেছেন, এভারেজ 34, একটা তার 50+ স্কোর। জাকির 3 টেস্টের 6 ইনিংসে 104 রান করেছেন, তার এভারেজ 20, তার কোনো 50+ স্কোরও ওইখানটাতে নেই। এখন আমি বলছি তাদের বিকল্প হিসেবে যদি আপনি মাহমুদুল হাসান জয়কে আনেন, তাহলে হিসাবটা কি হবে? তিনজনের টেস্ট ক্যারিয়ার মোরলেস কিন্তু সিমিলার। আপনি এইখানটা জাকির 10টা টেস্ট খেলেছেন, সাদমান 16টা টেস্ট খেলেছেন, এবং জয় হচ্ছে গিয়ে 13টা টেস্ট খেলেছেন। তিনজনের রানও কিন্তু ওই 500, 600, 700 রান, খুব একটা যে ডিফারেন্স রয়েছে তা কিন্তু নয়। তিনজনেরই ক্যারিয়ারে একটা করে টেস্ট সেঞ্চুরি। আর এইখানটাতে হচ্ছে গিয়ে ওই যে সাদমানের টেস্টে 54টা, বাকি দুইজনের 3টা করে, তিনজনের অ্যাভারেজই 30-এর নিচে, এখানে জাকিরের 29, বাকি দুইজনের 25 করে। সো টেস্ট ক্যারিয়ার সবারই কিন্তু মোরলেস সিমিলার। হ্যাঁ, এখানে এক
একটা জিনিস বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আমার মনে হয় সেকেন্ড টেস্টটাকে তাদের ভাবনার মধ্যে প্রবলভাবে চলে আসতে পারে। সেটাও কি? সেটা হচ্ছে কি মাহমুদুল হাসান জয় ডানহাতি। সো ওই দুই বাহাতির মধ্যে একজনকে বাদ দিয়ে ডানহাতি জয়কে একাদশে ইনক্লুড করার ভাবনাটা তাদের আসতে পারে। আমি অবশ্য সবসময় ভাই বলে আসছি, আমি ওই অবস্থানে আমি এখনো স্টিক করছি যে ভাই ডানহাতি বামহাতি আমার কাছে এত বড় ম্যাটার করে না। এবং বাংলাদেশ টিমের এইখানটাতে প্রথম ব্যাটিং অর্ডার প্রথম 6 জনের মধ্যে 5 জন বাহাতি, সেই কারণে আমরা ব্যাটিংয়ে ফেল করছি, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু যখন আপনার ধরেন 19-20 হবে, এখন ধরেন জয়কে আনা এই দুইজনের জাকির কিংবা সাদমানকে বাদ দিয়ে জয়কে আনলে বিষয়টা আসলে আক্ষরিক করতেই 19-20, তখন আপনার এই ডানহাতি বাহাতিটা একটা হিসাবের মধ্যে চলে আসতে পারে এবং সেই হিসাবে এখানে এটা কার্যকর হতে পারে যখন 19-20। কিন্তু আমি বলছি যে শুধু ডানহাতি হওয়ার কারণে জয়কে একাদশে ঢুকে দেওয়া হবে, সেইটার সঙ্গে আমি আসলে একমত না। কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গাটাতে সেটা একটা বড় প্রভাব রাখতে পারে। এবং জাকির এবং সাদমানের যে অবস্থাটা, তারা যেহেতু তাদের পারফরমেন্স একেবারে দলের জায়গা সিমেন্ট করে ফেলার মতো না, আবার একেবারে ছুঁড়ে ফেলার মতো না, এই কারণে টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা ডিলেমা তৈরি করেছে। আমি সেকেন্ড টেস্ট কানপুরে যেটা আমার কাছে মনে হচ্ছে, জয় কিংবা সাদমান দুইজনের একজনকে সাদমান কিংবা জাকির দুইজনের একজনকে বসিয়ে রেখে জয়কে একাদশে খেলানো হবে, ঢোকানো হবে। সেইটা কি বাংলাদেশের জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো সলিউশন বলে মনে হয় আপনার? জানাবেন নাকি আপনার মতামতটা?